বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংসের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, একটি মহল ষড়যন্ত্র অপপ্রচার চালিয়ে যাচ্ছে। গুলশানের লেকশোর হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ নামে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনীতির ভবিষ্যৎ। তিনি বিএনপি চেয়ারপারসনের মতোই আপোষহীন, কিন্তু তাকে এবং বিএনপিকে নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু এরপরও দলকে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। দলের নেতাকর্মীদের চক্রান্ত ও ষড়যন্ত্র প্রতিহতে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। সেই চক্রান্তটা হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সে তারেক রহমান সাহেবকে নিশ্চিহ্ন করা, তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নৌকা প্রতীক থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। এর আগে প্রতীকের তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার দাবি জানায় এনসিপি। এছাড়া শাপলা প্রতীক দেয়া না হলে রাজনৈতিক লড়াইয়ের হুঁশিয়ারি দলটি। রোববার দুপুরে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক শেষে এসব কথা বলেন নেতারা। বুধবার জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে তফসিলে শাপলা ছাড়াই ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি। ওই দিনই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয় এ সিদ্ধান্ত। ২২ জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। আবার মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য ১৭ এপ্রিল একই প্রতীক চায়। দুটি দলই শাপলা প্রতীক চেয়ে একাধিকবার বৈঠক করে ইসির সাথে। শাপলা নিয়ে পাল্টাপাল্টি দাবির মধ্যেই প্রতীকটি তফসিলের বাইরে রেখে দেয় ইসি। দলীয় প্রতীক এবং প্রবাসী ভোট নিয়ে কথা বলতে রোববার সকালে নির্বাচন কমিশনে যান এনসিপির ৫ নেতা। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তারা বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, তাই তাদের দলীয় প্রতীক নৌকা তালিকায় থাকার সুযোগ নেই। আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না যতক্ষণ না এটি সরকার তাদের এই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেয়, অথবা আদালতের মাধ্যমে অন্য কোনো নির্দেশনা আছে। এনসিপি নেতারা বলেন, তাদের শাপলা প্রতীক পেতে আইনি বাধা নেই। প্রতীকটি তফসিলে রাখার আবেদন জানিয়েছেন তারা। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। এদিকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নৌকা প্রতীক থাকবে বলে জানিয়েছেন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। আওয়ামী লীগ বাদ দেন, যে কোনো দল যদি নিজে থেকে ডিজলভ হয়ে যায়, পার্টির অস্তিত্ব যদি না থাকে, তার মার্কাটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে থাকবেই। তার বরাদ্দ পত্রটা বাতিল হইল, ওনার নামে যেটাকে অ্যালট করা হয়েছিল সেটা বাতিল হবে। আর তাছাড়া ওই দল তো একেবারে নিষিদ্ধ হয় নাই। শাপলা নিয়ে সিদ্ধান্ত পরে হবে বলেও জানান কমিশনার মাসুদ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগে একমত রাজনৈতিক দলগুলো। এছাড়া রাজনৈতিক হাতিয়ার হিসেবে জরুরি অবস্থা জারি বন্ধে ঐকমত্য হয়েছে। রোববার বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তবে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে একমতে পৌঁছানো যায়নি। সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে টানা বৈঠক করছে ঐকমত্য কমিশন। রোববার আলোচনার এজেন্ডা ছিল প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থা জারি। ঐকমত্য হয় জরুরি অবস্থা জারির জন্য প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পরিবর্তে প্রয়োজন হবে মন্ত্রিসভার অনুমোদন। ওই বৈঠকে সংসদের বিরোধী দলীয় নেতা বা বিরোধী দলীয় উপনেতাকে উপস্থিত থাকতে হবে। আভ্যন্তরীণ গোলযোগ যেহেতু একটা ব্যাপক টার্ম, এটা অপব্যবহার হওয়ার বা করার একটা সুযোগ ছিল, সেজন্য এইটা বিলুপ্ত করে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি হুমকি, রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ,
এই শব্দগুলো প্রতিস্থাপনের জন্য আমারও প্রস্তাব ছিল। বহিঃশক্তির আক্রমণ কিংবা অভ্যন্তরীণ গোলযোগ, তো আমরা এখানে অভ্যন্তরীণ গোলযোগটার পরিবর্তে এখানে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে এই শব্দটা যোগ হবে, এবং একই সাথে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী এটাও এখানে যুক্ত হচ্ছে। জরুরি অবস্থা ঘোষণায় আগে যে প্রভিশনটা ছিল যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে কনসেন্ট নিয়ে সেটা করবেন, আমরা এটাকে একটু এক্সটেন্ডেড করে দিয়েছি। এক্সটেন্ডেডের একটা প্রস্তাব ছিল যে মন্ত্রী পরিষদের কনসেন্ট সহ এটা হবে। আপাতত জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়েও একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে নির্বাচনের পর বিষয়টি চূড়ান্ত হবে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগদান করিবেন। তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তবে তাহারা সংবিধানে আপিল বিভাগের জ্যেষ্ঠতম 2 জন বিচারপতির মধ্য হইতে যে কোনো একজনকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগদান করিবেন এমন বিধান সংযোজন করতে পারিবেন। আলোচনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের প্রক্রিয়া নিয়েও, তবে কোনো সমঝোতা না হওয়ায় আলোচনা হবে সোমবারের বৈঠকে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটি দল শুধু নির্বাচনের জন্য অস্থির, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশে আর ফ্যাসিবাদ চলবে না, প্রয়োজনে আবারও জীবন দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে রোববার পিরোজপুর ও ঝালকাঠিতে পথসভায় কথা বলেন এনসিপি নেতারা। জুলাই পদযাত্রার 13তম দিনে রোববার পিরোজপুর সার্কিট হাউস থেকে যাত্রা করেন এনসিপি নেতাকর্মীরা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভা করেন তারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 3 নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি। সীমাহীন জুলুম নির্যাতনে অতিষ্ঠ জনগণ রাজপথে নেমেছে। সেই আন্দোলনেই ফ্যাসিবাদের পতন হয়েছে। সংস্কার ছাড়া নির্বাচন হবে না বলে জানান তিনি। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে এবং আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে। রোববার বিকেলে ঝালকাঠিতে পথসভা করে এনসিপি। শহরের ফায়ার সার্ভিস মোড়ে পথসভায় দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুন বাংলাদেশে একটি পক্ষ চাঁদাবাজির রাজনীতি অব্যাহত রাখতে চায়, তবে তরুণ সমাজ সেটা মানবে না। পূর্বের রাজনীতি, টেন্ডারবাজির রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, সেই রাজনীতিকে নতুন বাংলাদেশেও অনেকে বয়ে নিয়ে যেতে চায়। আমরা স্পষ্ট করে বলি, নতুন বাংলাদেশে সংসদে বসে জনবিরোধী কোনো আইন আমরা পাস হতে দেব না। পদযাত্রার আগে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এনসিপি নেতারা। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ পালিত হবে জুলাই উইমেন্স ডে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা কর্মসূচি গ্রহণ করেছে। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এ তথ্য জানায়। জানানো হয়, রাজু ভাস্কর্য এবং টিএসসিতে জুলাই উইমেন্স ডে পালন করা হবে। এ উপলক্ষে টিএসসিতে ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শিল্পকলা একাডেমি যৌথভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রীদের অংশগ্রহণের সুবিধার্থে জুলাই গণ অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠান সন্ধ্যা 7টায় শুরু হয়ে রাত 10টায় শেষ হবে। এরপর ছাত্রীরা তাদের নিজস্ব অনুষ্ঠান পরিচালনা করবে। আজ বিকেল 5টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশন বন্ধ থাকবে। সন্ত্রাসীদের ধরতে এবার সারা দেশে চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। বলেন, মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ হত্যার বিচারের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। সচিবালয়ে রোববার দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 11তম সভা অনুষ্ঠিত হয়। এতে খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে চিরুনি অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিটফোর্ডের সামনে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা খুবই দুঃখজনক বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
বলেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই হত্যার বিচারের পদক্ষেপ নেওয়া হচ্ছে। দায়েরকৃত মামলায় প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লিখিত 19 জনের মধ্যে ইতিমধ্যে 7 জনকে র্যাব, সেনাবাহিনী এবং পুলিশ গ্রেপ্তার করেছে। ঢাকার বাইরে গোয়েন্দা দল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবশিষ্ট আসামিদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য যে এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। উপদেষ্টা জানান, অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে রোববার থেকে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হবে। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের প্রস্তুতি আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাই। নির্বাচন ক্ষেত্রে আপনারা জানেন এটা হলো আইন শৃঙ্খলা বাহিনী যেমন একটা স্টেক হোল্ডার, প্রশাসন হলো একটা স্টেক হোল্ডার, আর একটা স্টেক হোল্ডার ইলেকশন কমিশন, আর একটা হলো সবচেয়ে বড় হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে তারা। উপদেষ্টা বলেন, সামাজিক অস্থিরতা, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয়ের কারণে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অপরাধ কমিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2018 থেকে 2024 সাল পর্যন্ত গুমের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 16 জনকে। রোববার দুপুরে ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দেন নেতারা। এ সময় গুমের ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জানাতে আসেন গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ আলী খান। দাবি করেন 2019 সালের 25 এপ্রিল মুগদার ওয়াসা রোড থেকে তাকে তুলে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। আয়নাঘরে রেখে নির্যাতনের অভিযোগ করেন বিএনপির এই কর্মী। জানান 2024 সালের 6 আগস্ট পূর্বাচলে তাকে ফেলে রেখে চলে যায়। 5 বছর 3 মাস 13 দিন নির্যাতনের মধ্যে থাকি। আমি অসুস্থ এখন, ঠিকমতো অনেক কিছু মনে রাখতে পারি না। সারা শরীর ব্যথা করে, অনেক মারধর করছে, হাঁটুতে ব্যথা করে, চলতে পারে না। 2018 থেকে 2024 পর্যন্ত রাজনৈতিক কারণে গুমের শিকার এমন ব্যক্তিরা ট্রাইব্যুনালে হাজির হন। জানান তাদের দুঃসহ স্মৃতির কথা। নেওয়ার পরে আমাদের প্রচুর নির্যাতন করে, ইলেকট্রিক শর্ট দেই, পায়ে দড়ি বেঁধে উপরের দিকে রাখে, নাকে গুঁড়ো মশলা, রাঁধুনির যে মশলা, ওই মশলা আমার নাকের ভিতরে দেই গরম পানি দিয়ে। 1 বছর রাখার পরে আমাকে দেয় লালবাগ ফাঁড়িতে দেওয়ার পরে ওখান থেকে আমাকে ছোটোখাটো একটা মামলা দিয়ে দেয়। ওই তারকারে বলছিলাম, আমি বললাম স্যার আমাকে এখানে সারিয়ে দেওয়ার ব্যবস্থা করেন স্যার, আমি কিছু দিব। পরে কয় বাবার এখান থেকে সারানোর কোনো ব্যবস্থা নাই, তোমাকে আমি ছোটো একটা মামলা দিতে, তুমি 1 সপ্তাহের ভিতরে বাসায় চলে যেতে পারবা। গুমের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে বিএনপি। অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 16 জনকে। এই বিভিন্ন সময়ে টোটাল 11 জনকে অপহরণ করে নিয়ে এই ফেসিবাদ সরকার শেখ হাসিনা আপনার পতনের আগ মুহূর্ত পর্যন্ত এদেরকে আটক করে রাখে। কাউকে 17 মাস, কাউকে 9 মাস আটক করে রাখে। এদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কোর্টে চালান দেয়। সিপুরে ওনারা বলেছেন যে মামলা এটা আমরা সুষ্ঠু তদন্ত করার জন্য আমরা তদন্ত সংস্থাকে পাঠাবো এবং এই মামলা দ্রুত তদন্ত সম্পন্ন করবে। এর আগে গত 29 জুন ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে গুম ও হত্যার অভিযোগে 62 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় বিএনপি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন রাজনীতি হবে সহনশীলতার। কারোর সাথে দ্বিমত হলেও তার মতকে সম্মান জানানোর রাজনীতি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিকেলে চট্টগ্রামের মুরাদপুরে মহানগর বিএনপি আয়োজিত এলজিইডি ভবনের মিলনায়তনে তিনি এসব কথা বলেন। এ সময় খসরু বলেন, শেখ হাসিনা পালিয়ে যাবার পর মানুষের মনে বিশাল পরিবর্তন ঘটেছে। নতুন বাংলাদেশে অসহনশীল রাজনীতির স্থান হবে না। তিনি আরো বলেন, আব্দুল্লাহ আল নোমান ছিলেন বিএনপির শক্তিশালী স্তম্ভ। তিনি শুধু রাজনৈতিক নেতাই ছিলেন না, ছিলেন গণমানুষের প্রিয় মুখ। তার রাজনৈতিক প্রজ্ঞা, সততা ও ত্যাগ তরুণ রাজনীতিকদের জন্য মহান উদাহরণ বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এখন রাজনীতি হবে সহনশীলতার রাজনীতি। এখন রাজনীতি হবে আপনি কারোর সাথে দ্বিমত হয়েও তার মতকে সম্মান জানানো। আমি দ্বিমত পোষণ করব, কিন্তু আমি আপনার মতকে সম্মান জানাচ্ছি, কিন্তু একমত হতে পারছি না। সহনশীলতা থাকতে হবে।
রাজনৈতিক নেতারা পরস্পরের প্রতি যে ভাষায় বিষেধগার করছেন তা কাম্য নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রোববার দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে কথা বলেন তিনি। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দমনে যৌথ বাহিনী নামানো দরকার বলেও মন্তব্য করেন তিনি। বলেন, শিল্প এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের আধিপত্য বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নামে এসব ঘটলেও দলগুলো কোনো ব্যবস্থা নিচ্ছে না। নূর অভিযোগ করেন, গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও রাজনীতিবিদদের আচরণে পরিবর্তন আসেনি। ব্রিটিশ এমপি এবং বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাট দুর্নীতির মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত হয়েছে। এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে দুদক। ৮ জুলাই হাইকোর্ট বেঞ্চ রুল জারির পাশাপাশি ৩ মাসের জন্য মামলার কার্যক্রম স্থগিতের আদেশ দেন। দুদক জানিয়েছে, মামলার আরেক আসামি রাজুকে লিগ্যাল অ্যাডভাইজার মোহাম্মদ খসরুজ্জামানের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। উচ্চ আদালতের আদেশে থেমে আছে টিউলিপের বিরুদ্ধে দুদকের করা মামলার পুরো তদন্ত কাজ। তাই আপিলের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এর আগে গুলশানে ইস্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দেয় টিউলিপ সিদ্দিক। একই ভবনে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় 15 এপ্রিল টিউলিপ এবং রাজুকের সাবেক 2 কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। রাজধানীর আগারগাঁও বিএনপি বাজারে রোববার রাত 9:30টার দিকে মাছ কেনাকে কেন্দ্র করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শেরেবাংলা নগর পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র মাছ কিনতে গেলে দরদাম নিয়ে কথা কাটাকাটি হয়, যা হাতাহাতির পর্যায়ে যায়। এ সময় দুপক্ষের কয়েকজন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। হামলায় জড়িত ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা শেরেবাংলা নগর থানা ঘেরাও করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী আসে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে মামলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে ওয়ারিতে এক কিশোরকে কুপিয়ে আহত করার ঘটনায় 2 জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ঘটনায় জড়িত সবাই স্কুল শিক্ষার্থী। হামলার ঘটনার মামলা করেছে পরিবার। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কয়েকজনের সাথে জনৈক মাছ ব্যবসায়ীর একটা তর্ক বিতর্ক হয়। পরবর্তীতে হাতাহাতি পর্যায়ে যে 2 জন ছাত্র আহত হয়, অপর পক্ষেরও একজন আহত হয়। পরবর্তীতে একজন ছাত্রকে তারা বাজার অফিসে আটকে রাখে। আমি যাই, সেটা উদ্ধার করি এবং উদ্ধার করার পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বাদী হয়ে একটি মামলা করা হয়েছে। জ্বর কমে গেলেও ডেঙ্গু আক্রান্তদের সুস্থ ভাবা যাবে না বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। তারা বলছেন, জ্বর কমার পরই বেশিরভাগ রোগীর প্লাটিলেট কাউন্ট কমে রক্তক্ষরণের ঝুঁকি সহ নানা শারীরিক জটিলতা শুরু হয়। বিশেষজ্ঞরা বলছেন, চোখে রক্ত জমাট, রক্তবমি সহ উপসর্গ দেখা দিলেই নিতে হবে চিকিৎসকের পরামর্শ। বিশেষ যত্ন নিতে হবে বয়স্ক ও অন্য রোগে আক্রান্ত রোগীদের। নারায়ণগঞ্জের বিসিক এলাকার বাসিন্দা মাসুম আলী 2 দিন ধরে ভর্তি মহাখালীর ডিএনসিসি হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে। গত শনিবার জ্বর আসে মাসুমের। সোমবার জ্বর ছেড়ে যাওয়ার পর শুরু হয় রক্তবমি, প্লাটিলেট কমে যাওয়া সহ শারীরিক নানা জটিলতা। সোমবারে জ্বর কমে যায়, সারা শরীরে ব্লাড ছড়াই গেছিল। তারপরে আমরা নারায়ণগঞ্জ গেছি, নারায়ণগঞ্জ আপনার খানপুরে ভর্তি ছিলাম, তখন তারা রেফার করছে ঢাকা ডিএনসিতে। একই ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন মানিকগঞ্জের শিক্ষার্থী সোহান মিয়া ও বাড্ডার জুবায়ের। তাদেরও জ্বর কমার পরদিন থেকেই দেখা দেয় নানা জটিলতা। আমার শনিবারে জ্বর আসছিল, আমি সোমবারে টেস্ট করি, ভাবছিলাম আমার ভালো হয়ে গেছে। তারপরে আবার টেস্ট করলাম, তারপর দেখি আবার অবনতি হয়েছে। মানে জ্বর সারার পরেও 2 দিন বমি ছিল, এখন বর্তমানে বমি নাই, তো জ্বর থাকা অবস্থায় চোখে ব্লাড আসছিল। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু ভাইরাস লিভার, কিডনি, ফুসফুস সহ বিভিন্ন অঙ্গে প্রদাহ তৈরি করে। তাই জ্বর কমে গেলেও থাকতে হবে সতর্ক। পেশেন্ট যদি অজ্ঞান হয়ে যায় এবং কন্টিনিউয়াসলি যদি ভমিট করতে থাকে বা বমি করতে থাকে, তখন কিন্তু ধরে নেওয়া যায় যে এটা একটা ক্রিটিক্যাল পর্যায়ে যাচ্ছে। তো জ্বর ছেড়ে গেলেও এই সিমটমগুলো যদি পাওয়া যায়, তাহলে অবশ্যই তাকে হসপিটালে ইমিডিয়েটলি ভর্তি করতে হবে। প্লাটিলেট কাউন্ট কমে যাওয়ার পাশাপাশি রক্তনালীরও ক্ষতি করতে পারে ডেঙ্গুর ভাইরাস। এ কারণে জ্বর কমে গেলেও বয়স্ক এবং অন্য রোগে আক্রান্তদের বিশেষ যত্ন নেয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের।
নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ওনার যদি পেটটা ফুলে ওঠে, পেটটা ভারী হয়ে যায়, পেটের মধ্যে ডায়রিয়া বেশি হয়, পেটে যদি ব্যথা করতে শুরু করে এবং যদি দেখা যায় যে তার আপনার ব্লাড প্রেশার খুব দ্রুত কমে যাচ্ছে, বুঝতে হবে যে তার ডেঙ্গু শক সিনড্রোম অথবা ডেঙ্গু হিমোরেজিক ফিভারের ব্যাপারে আমাদের যথাযথ ব্যবস্থা নেওয়া লাগবে। ডেঙ্গু পরবর্তী জটিলতা নিয়ে ডিএনসিসি হাসপাতালে অধিকাংশ রোগী এসেছে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল থেকে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাঙামাটির 4 উপজেলায় হঠাৎ বেড়েছে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব। 5 মাসেই শনাক্ত হয়েছে 677 জন। এর মধ্যে শুধু মে মাসেই আক্রান্ত 368 জন। 9 বছর পর ম্যালেরিয়া আক্রান্ত হয়ে জেলায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন, সঠিক সময়ে চিকিৎসা না নিলে রোগটি জীবনের জন্য ঝুঁকির কারণ হতে পারে। পার্বত্য চট্টগ্রাম থেকে ম্যালেরিয়া নির্মূলের কর্মসূচি বাস্তবায়ন করছে স্বাস্থ্য বিভাগ। সরকারি এই সংস্থার সাথে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা। রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সবশেষ ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা যায় 2016 সালে। ডেঙ্গু, ম্যালেরিয়া, যক্ষ্মার মতো স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে একটি ধারণা প্রদান করতে। তবে 12 জুলাই রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে সুদীপ্তা চাকমা নামে এক স্কুল শিক্ষার্থী ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা গেছেন। এতে জনমনে বেড়েছে আতঙ্ক। জেলার জুরাছড়ি, বিলাইছড়ি, বাগাইছড়ি ও বরকল উপজেলায় এই রোগের প্রাদুর্ভাব বেশি। এখানে লোকাল যেগুলো পরীক্ষা হচ্ছে এগুলো কিন্তু এখানে পজিটিভ পাওয়া যাচ্ছে না, তবে যেগুলো ওই ভর্তি ছিল এগুলো সম্ভবত বাইরের উপজেলা থেকে আসছে। চিকিৎসকেরা বলছেন, দুর্গম ও অসচেতনতার কারণে যথাসময়ে সঠিক চিকিৎসা হয়নি ওই ছাত্রীর। এদিকে ম্যালেরিয়া এখনও নিয়ন্ত্রণ আছে বলে দাবি করছেন সিভিল সার্জন। বলেন, মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি জ্বর হলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আমাদের সব প্রস্তুতি আছে, আমাদের চিকিৎসকদেরও ম্যালেরিয়া বিষয়ে ট্রেনিং আছে, তারা ম্যালেরিয়া বিষয়ে বেশ অভিজ্ঞ এবং যে জাতীয় পর্যায় থেকে যেভাবে নির্দেশনা আছে আমরা সেই অনুযায়ী কাজ করছি। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে বর্তমানে 2 জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন রেল সেতু চালু হওয়ায় যমুনা সেতু থেকে আগের রেল লাইন সরিয়ে নেওয়া হচ্ছে। এতে সেতুর প্রশস্ততা বেড়ে যান চলাচলে আরও সুবিধা হবে। দুর্ঘটনা বা অন্য কারণে সেতুর উপর যানজটের ঝুঁকিও কমবে। প্রশস্ততা বাড়ানোর বিষয়ে বিশেষজ্ঞ দল কাজ করছে, জানিয়েছে সেতু বিভাগ। 1998 সালে নির্মিত যমুনা সেতুতে শুধুমাত্র যান চলাচলের কথা থাকলেও পরে যোগ হয় রেলপথ। এতে কমে যায় সড়ক সেতুর প্রশস্ততা। যান চলাচলের জন্য সেতুর 2 পাশে রয়েছে 6.3 মিটার। নতুন রেল সেতু চালু হয় সরিয়ে ফেলা হচ্ছে যমুনা সেতুর রেল লাইন। এতে সেতুর 2 পাশেই প্রশস্ততা বেড়ে হবে 8 মিটারের বেশি। এতে যানবাহন চালাতে সুবিধা হবে বলছেন চালকরা। দুর্ঘটনা কমার পাশাপাশি যানজটও কমবে বলছেন তারা। সরানো শুরু হয়েছে, কাটতেছে, ইনশাআল্লাহ দ্রুত করলে আমাদের পক্ষে সুবিধা হয়, যানজট কম হয়। যখন সেম হয়ে যায়, কোনো কোনো 1 ফিটের মতো আধা 3 পথ বাদ থাকে, এরকম সেম যাওয়া লাগবে। যদি একটু ওষার হয় তাহলে জিনিসটা ভালো হয়। এখন রেললাইন যে হয়তো সারা ফেলালো, দ্রুত সেতু মেরামত করে একদম ক্লিয়ার করে ফেলায় তাহলে সবার জন্য নিরাপদ। সেতুর প্রশস্ততা বাড়াতে প্রকৌশল পরিকল্পনা করা হচ্ছে। একটি বিশেষজ্ঞ দল বিষয়টি পর্যালোচনা করবে জানালেন সেতু সাইট অফিসের প্রকৌশলী। 3 গুণ যানবাহন বৃদ্ধি পায়, ওই সময় আপনারা জানেন বেশ কিছু দুর্ঘটনা ঘটে। তো লেনের প্রশস্ততা শুরু হওয়াতে আমাদের এই উদ্ধার কার্যক্রমেও বেশ বেগ পেতে হয়। তো লেন প্রশস্ততা বৃদ্ধি পেলে আমরা এই সমস্ত উদ্ধার কার্যক্রম এবং যে বর্ধিত ট্রাফিক, অতিরিক্ত ট্রাফিকও কিছুটা সুবিধা পাবে। এবং বর্তমান সময়ে যে সেতুগুলা বা ফ্লাইওভার আমরা নির্মাণ করছি সেগুলা সবই 8 মিটার বা তার বেশি। উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর যোগাযোগের মূল পথ যমুনা সেতু দিয়ে চলাচল করে 22টি জেলার গণপরিবহন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে 5 দশক ধরে পানি উন্নয়ন বোর্ডের 40 একরের বেশি জায়গা দখল করে স্থাপনা করেছেন সাবেক এমপি, মেয়র সহ প্রভাবশালীরা। কেউ আবার তা দখল করে ইজারা দিয়েছেন সরকারি আরেক সংস্থার কাছে। এবার সব দখলদারদের বিরুদ্ধে অভিযানে নেমেছে পানি উন্নয়ন বোর্ড।
চট্টগ্রাম নগরীর উপকূলীয় বেড়িবাঁধ ঘেঁষা সরকারি জায়গায় গড়ে তোলা হয়েছে এসব স্থাপনা। বছরের পর বছর সাবেক সংসদ সদস্য, সিটি মেয়র সহ রাজনৈতিক নেতারা এসব জমি দখল করে রেখেছিলেন। শুধু তাই নয়, ওয়াসা সুয়ারেজ প্রকল্পের জন্য এখান থেকে জায়গা ভাড়া দিয়েছেন দখলদাররা। প্রায় 5 দশক পর এসব স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে। প্রজেক্টটা 4 বছরের প্রজেক্ট যেহেতু, তো সেই হিসাবে আমাদের প্রজেক্টের জন্য যেহেতু প্রজেক্ট পিরিয়ড আমরা এতটা ইনডেপথে যে আর কি জমিটা দেখি নাই, যার জন্য এই সমস্যাটা হয়েছিল। এখানে কোনো খেলার মাঠ ছিল না, সেজন্য যুব সমাজ, তরুণ সমাজকে বাঁচানোর জন্য এই স্টেডিয়ামটা করছিলেন সাবেক মেয়র মঞ্জু আলম সাহেব। বেড়িবাঁধ রক্ষায় 1970 সালে নগরীর উত্তর কাট্টলী থেকে উত্তর হালিশহর পর্যন্ত এসব ভূমি অধিগ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড। নানা বাধায় তা উদ্ধার সম্ভব না হলেও এবার নিজেদের জমি পুনরুদ্ধারে অভিযানে নেমেছে সংস্থাটি। প্রাক্তন মেয়র মহোদয়, তারপর যে এমপি সাহেবদের অনেকের বিভিন্ন হয়তো সরাসরি ওনাদের নামে না, একটা থার্ড পার্টির নামে এই জায়গাগুলো বিভিন্ন সময় ভোগ দখল করা হয়েছে। সরকারি সম্পত্তির দখল রোধে এবার কঠোর হওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ডকে জায়গাটা আমরা বুঝিয়ে দিচ্ছি, তো ওনারা এখানে তাদের হয়তো নিজস্ব প্ল্যানে কাজ করবে আর কি, জায়গাটা যাতে পানি উন্নয়ন বোর্ডের ভবিষ্যতেও দখলে থাকে, অর্থাৎ সরকারি সম্পত্তি যাতে কোনোভাবেই বেহাত না হয়। দখলমুক্ত স্থানে কৃত্রিম জলাধার করলে নগরীর জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখবে বলে মনে করেন নগরবিদরা। এখানে লেক সৃষ্টি করে ফ্লাড স্টোরেজ পাউন্ড, যেটা আমরা বলি কৃত্রিম জলাধার, সেটা হচ্ছে উপরের অংশে চট্টগ্রাম শহরে যে হালিশহর, আগ্রাবাদ, রামপুর, এখানকার মহেশ খাল, নাসির খাল, গহনের ছড়া, এই সমস্ত খালগুলো দিয়ে প্রবাহিত হয়। জেলা প্রশাসনের 3 নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযানে সহযোগিতা করছে সেনাবাহিনী ও পুলিশ। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ফেনীতে বন্যার পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। 3-4 দিন পানির নিচে তলিয়ে থাকায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বাড়িঘর। ক্ষতিগ্রস্তদের অনেকে বাস করছেন খোলা আকাশের নিচে, কেউ আবার আশ্রয় নিয়েছে অন্যের ঘরে। দুর্গতদের পুনর্বাসনের আশ্বাস প্রশাসনের। দ্রুত বাঁধ মেরামতের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর 5টি উপজেলায় তলিয়ে যায় 137টি গ্রাম। এর মধ্যে পানি নেমে যাওয়ায় ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। ফুলগাজী ও পরশুরাম উপজেলার 100 বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বানভাসী অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করছেন, আবার কেউ আশ্রয় নিয়েছেন অন্যের ঘরে। বন্যা কবলিত এলাকার সড়ক ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। টানা 3-4 দিন ঘরবাড়ি পানির নিচে তলিয়ে থাকায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলছেন স্থানীয়রা। 2-3 বছর পর্যন্ত আমরা মানুষের বাসায় থাকি, মানে জ্বর আসলে চলে যাই, আবার আসি। 7,000 টাকার মাছ ফেলাইছিলাম, রেনু সব চলে গেছে, কিচ্ছু নেই। এটা প্রত্যেকটা বছর, আজকে 2 বছর পর্যন্ত আমরা জুন জুলাই আসলে এরকম ক্ষতিগ্রস্ত হইতে হয়। বাড়িঘর মেরামত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমরা 9,500 মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছি। যাদের ঘরবাড়ি ক্ষতি হয়েছে তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি এবং অন্যান্য কৃষি এবং প্রাণী সম্পদ সহ যাদের ক্ষতি হয়েছে তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য কাজ করছি। দ্রুত বাঁধ মেরামতের কাজ শুরু হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যদি ওয়েদার ফোরকাস্টিং ভালো থাকে, 7 দিন 10 দিনের গ্যাপ পাওয়া যায়, সেক্ষেত্রে অনেকগুলা ভাঙন আমরা বন্ধ করে ফেলব। ক্ষয়ক্ষতি সম্পূর্ণ নিরূপণ করতে পারিনি। 36টি ভাঙনস্থানে তথ্য পেয়েছি এবং সেগুলিতে আমরা কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। বন্যায় ছাগলনাইয়াতে 15, ফেনী সদরে 9টি ও দাগনভূঞাতে 2টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমদানি রপ্তানি ও শুল্কের হিসাব রাখার মাধ্যম এসআইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যার সমস্যায় 13 দিন ধরে ব্যাহত হচ্ছে শুল্কায়ন কার্যক্রম। দেশের প্রায় সব শুল্ক স্টেশনের চিত্র একই। সময় মতো শুল্কায়ন না হওয়ায় ক্ষতির মুখে আমদানি রপ্তানিকারকরা। চরম ভোগান্তিতে C&F এজেন্টরাও। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস অফিস।
দেশের আমদানি রপ্তানি ও শুল্কের হিসাব রাখার মাধ্যম এসআইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যার, যার ব্যবস্থাপনায় রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কিন্তু গত 1 জুলাই থেকে সার্ভারে জটিলতা দেখা দেয়। 9 জুলাই থেকে অবস্থা আরও বেগতিক হয়। এতে চট্টগ্রাম ও ঢাকা কাস্টমসে কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। সমস্যার সমাধান না হওয়ায় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে বিশেষ সহযোগিতাও চাওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে সন্ধ্যা 6টা থেকে সকাল 10:30 পর্যন্ত রেশনিংয়ের ভিত্তিতে C&F এজেন্টগুলোকে আমদানি রপ্তানি বিল সাবমিট করার নির্দেশ দেয় এনবিআর। এতে চরম ভোগান্তিতে পড়েন তারা, ফলে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। এসআইকুডাতে ঢুকতেই পারতেছি না, মাঝে মাঝে ঢোকার পরে কাজ করার পরে একটু পরে আমাদেরকে বের করে দেয়। গার্মেন্টস প্রতিষ্ঠান থেকে আমাদের উপর থেকে চাপ আছে, কিন্তু ওনারা এটা সমাধান করতে গিয়েছে, কিন্তু ওনাদেরও সেই আশ্বাসই দিয়েছে, কিন্তু কোনো ফলপ্রসূ হয় নাই। শুক্রবার সকালে অফিস খোলা দিচ্ছি, শনিবার খোলা দিচ্ছি, অথচ কেউ কাজ করতে পারেন না। এক্সপোর্ট ইম্পোর্টের কাজগুলা করা অনেকটাই সমস্যা হচ্ছে। প্রতিদিন ঢাকা কাস্টমসে 4,500 এবং চট্টগ্রামে প্রায় 7,500 আমদানি রপ্তানি বিল জমা হয়। C&F নেতারা বলছেন, দ্রুত সমস্যার সমাধান করা না গেলে বন্দরগুলোতে পণ্য জট তৈরি হয়ে গুনতে হবে অতিরিক্ত চার্জ। 4 থেকে 4,500 এক্সপোর্ট ইম্পোর্ট বিলমেন্টই দাখিল হয়। সেখানে যদি প্রতিদিন এরকম জট বাড়তে থাকে, এক সপ্তাহে কোথায় যায় দাঁড়াবে? এবং আমাদের যে রাজস্ব এখান থেকে সাপোর্ট আসে, সেই সাপোর্টটা সেখানে কিন্তু ব্যাহত হচ্ছে। ঢাকা কাস্টমস হাউসের কমিশনার জানান, সার্ভার জটিলতা দূর করতে কাজ চলছে, যা দ্রুত সমাধান হবে। আমাদের কোনো কাজ কিন্তু আটকে নাই। আপনি যদি রেভিনিউ ডাটা দেখেন, দিন শেষে রাত হলেও আমরা কিন্তু কাজ শেষ করছি। হ্যাঁ, যেটা হচ্ছে 6 ঘন্টার কাজটা হয়তো আমার 10 ঘন্টা লাগছে করতে। পণ্য চালানে গতি বাড়াতে ও রাজস্ব ক্ষতি পুষিয়ে নিতে শুক্র ও শনিবার দেশের সব কাস্টমস হাউসে আমদানি রপ্তানি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয় এনবিআর। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। ধন্যবাদ সবাই।